আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা নগদান বই এবং নগদান বইয়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে নগদান বইগুলোর ছক নিয়েও আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আসি, নগদান বই কি জিনিস। হিসাবের যে বইতে শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলা হয়। মাথায় রাখবে একটা কথা, নগদান বই শুধুমাত্র নগদ লেনদেন অন্তর্ভুক্ত হবে, কোনো বকেয়া লেনদেন নগদান বই কখনো অন্তর্ভুক্ত হয় না। নগদ লেনদেন এবং ব্যাংকে যে লেনদেনগুলো আছে, এই দুইটা লেনদেনই নগদান বই অন্তর্ভুক্ত হবে। দেখেন, নগদান বইকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে নগদান বইকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো সাধারণ নগদান বই, বহু ঘোড়া নগদান বই এবং খুচরা নগদান বই। তাহলে নগদান বই প্রধানত কয় প্রকার? সাধারণ খুচরা নগদান বই, বহু ঘোড়া খুচরা নগদান বই এবং খুচরা নগদান বই, এই তিন ভাগে বিভক্ত করা হয়। অনেক বই দেখবেন যে নগদান বই প্রধানত দুই প্রকার দেওয়া আছে, এক ঘোড়া, বহু ঘোড়া। তবে এই শ্রেণী বিভাগটা সবচাইতে কার্যকর, মানে সবচাইতে গ্রহণযোগ্য আর কি। নগদান বইকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: সাধারণ নগদান বই, বহু ঘোড়া নগদান বই আর খুচরা নগদান বই। এই সাধারণ নগদান বইকে আবার তিন ভাগে ভাগ করা হয়: এক ঘোড়া নগদান বই, দু ঘোড়া নগদান বই এবং তিন ঘোড়া নগদান বই। আর বহু ঘোড়া নগদান বইকে সাধারণত দুইটা শ্রেণীতে বিভক্ত করা হয়। সেটা হলো নগদ প্রাপ্তি বই জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা যেটাকে আমরা বলে থাকি। আর একটা কি, নগদ প্রদান জাবেদা বা নগদ প্রদান বই জাবেদা, যেটা মানে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এটাও কিন্তু নগদান বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। আবার দেখেন, খুচরা নগদানকে ভাগ করা হয় তিন ভাগে: সাধারণ খুচরা নগদান বই, বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, অগ্রদত্ত খুচরা নগদান বই। তাহলে এই হলো নগদান বইয়ের শ্রেণী বিভাগ। এখন কথা হলো, এই অধ্যায় থেকে কোন টাইপের সৃজনশীল কোশ্চেন গুলো আমাদের আসে। এই অধ্যায় থেকে সাধারণত সৃজনশীলে আসে দু ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই তৈরি করতে বলে, এবং এখান থেকে খ নাম্বারে দিয়ে দেয় অনেক সময় নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এবং আরো দুইটা আছে, সেটা হলো ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। তাহলে এই অধ্যায় থেকে আমরা ধারাবাহিক ক্লাসে ক্লাসে শিখবো নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এক ঘোড়া নগদান বই, দু ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই। এই সবকিছু নিয়ে আমরা ধারাবাহিক কয়েকটি ক্লাস করবো, প্রতিটা টপিকে একটা করে ক্লাস পাবেন ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে সাধারণ নগদান বইয়ে যেটা এক ঘোড়া, দু ঘোড়া, তিন ঘোড়া, মূলত আমাদের টিচাররা সবসময় আমাদের এই তিনটা অঙ্কই বেশি করায় থাকে। এখান থেকে এক ঘোড়া, দু ঘোড়া, তিন ঘোড়া করায়। এই অধ্যায়কে বলা হয় নগদান বইয়ের অধ্যায়, বা ওই যে আহ, নগদান বই আর কি। কারণ নগদান বই, এই যে এক ঘোড়া নগদান বই করায়, অনেক টিচার এক ঘোড়া করায় না। তবে আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো দু ঘোড়া, তিন ঘোড়া, এই যে অগ্রদত্ত খুচরা নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এই কয়টা করতে হবে আমাদের। এই যে আমাদের ম্যাক্সিমাম, মানে বোর্ড কোশ্চেনে এই অগ্রদত্ত থেকে একটা প্রশ্ন আসে। অগ্রদত্ত খুচরা নগদান বই ক নাম্বারে ধরেন যাওয়া, মানে ক নাম্বার বললো মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয় করো বা প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, খ নাম্বারে বললো জাবেদা তৈরি করো, আর গ নাম্বার দিল অগ্রদত্ত। অথবা খ নাম্বারে দু ঘোড়া নগদান বই দিতে পারে, এটাতেও তাই। মানে এই অধ্যায় থেকে মোটামুটি একটা সৃজনশীল তো আপনারা কমন পাবেনই, অনেক সময় দুইটাও সৃজনশীল কমন পেতে পারেন, পসিবিলিটি অনেক বেশি। এখন দেখেন, এখানে এই এক ঘোড়া নগদান বই, দু ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই, এই নগদান বইগুলা আমি সংক্ষেপে আপনাদের ছক বুঝাই দিই। এক ঘোড়া নগদান বই খুবই সহজ। দেখেন, যেই অঙ্কের আমরা নগদান বই তৈরি করব, সেই প্রতিষ্ঠানের নামটা আমরা দেবো। ধরলাম রহিম ট্রেডার্স। রহিম ট্রেডার্স এর এক ঘোড়া নগদান বই। যদি একটা ছক আপনারা করতে পারেন, একটা বুঝতে পারেন, সবগুলা বুঝতে পারবেন। খুবই ইজি। দেখেন, এই নগদান বইয়ের দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। নগদান বই আঁকানোর সময়, ছক আঁকানোর সময় আপনারা পুরা পেজে লম্বা দাগ দিবেন, এইভাবে দেওয়ার পরে দুই ভাবে বিভক্ত করে নেবেন, দুই ভাগে। দেখেন, মাঝখানে দাগ দিয়ে দুই ভাগে বিভক্ত করে নেবেন। এ পাশে থাকবে, এটা ডেবিট পক্ষ, এটা ক্রেডিট পক্ষ। এ পাশে থাকবে প্রথমত তারিখ, প্রথমত তারিখে ঘর দিবেন। তারপর দিবেন এ পাশে প্রাপ্তি, তারিখ, প্রাপ্তি, খতিয়ান নং,
ভাউচার নং, ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা, তারিখ প্রাপ্তি ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা। আবার এটা কি করবেন, তারিখ প্রদান ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা। তাহলে দেখেন এক ঘরা নগদান বই কি করতে থাকছে, এক দুই পাশ, এক পাশে কি ডেবিট পক্ষ, এক পাশে কি ক্রেডিট পক্ষ। তাহলে ডেবিট পক্ষ, ডেবিট ক্রেডিট কাকে কাকে বলে? তাহলে হিসাবের বাম পক্ষকে ডেবিট বলা হয় আর ডান পক্ষকে ক্রেডিট বলা হয়। তাহলে দেখেন প্রথম পক্ষে কি থাকবে, ডেবিট পক্ষে, ডেবিট পক্ষেও যা ক্রেডিট পক্ষেও তা, তারিখ প্রাপ্তি ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা, তারিখ প্রদান ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা। মূলত যে যেই টাকাগুলো আমরা পাবো সেইগুলো টাকাগুলো আমরা ডেবিট পক্ষে লিখবো, আর যে টাকাগুলো আমরা দিয়ে দিব প্রতিষ্ঠান থেকে চলে যাবে সেগুলো লিখবো ক্রেডিট পক্ষে। এখন এই নগদান বইয়ে কোন কোন লেনদেন গুলো আসবে? ওই যে বললাম নগদ লেনদেন এবং ব্যাংকে লেনদেন, এই দুইটা লেনদেন এই নগদান বইয়ে আসে। সেটা এক ঘরাতেও আসে, দু ঘরাতেও আসে, তিন ঘরাতেও আসে। তাহলে এক ঘরা, দু ঘরা, তিন ঘরার মধ্যে পার্থক্য কি? মনে রাখবো, এক ঘরা নগদান বইয়ে ব্যাংকে প্রাপ্তি মানে নগদ প্রাপ্তি, মানে চেকে প্রাপ্তি মানে নগদ প্রাপ্তি, চেকে প্রদান মানে নগদে প্রদান। মূল কথা, এক ঘরা নগদান বইয়ে চেক এবং নগদ টাকাকে নগদ টাকা বলে বিবেচনা করা হয়। তাহলে এটা হলো এক ঘরা নগদান বই। আর যদি দু ঘরা নগদান বই বলা হয় তাহলে সেম, দেখেন এখানে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি দু ঘরাটা দেখাই দিচ্ছি। দু ঘরা নগদান বই কি? দু ঘরা নগদান বইয়ে এই যে সেম একই সব থাকবে, তারিখ প্রাপ্তি ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা, তারিখ প্রদান ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা। এক ঘরে নগদান বইয়ের নগদ ব্যাংক একই ঘরে আমরা লিখেছি, কিন্তু দুই ঘরে নগদান বই আলাদা আলাদা করে লিখতে হবে। এখানে প্রাপ্তির ক্ষেত্রে যেগুলো নগদে পাবো নগদের ঘরে লিখবো, যেগুলো ব্যাংকে পাবো ব্যাংকের ঘরে লিখবো। আবার প্রদানের ক্ষেত্রে যেগুলো নগদে পাবো নগদে দিব নগদের ঘরে লিখবো, যেগুলো ব্যাংকে দিব ব্যাংকের ঘরে লিখতে হবে। এছাড়াও কিছু আছে, কন্ট্রা এন্ট্রি আছে। এই আইটেম গুলো আমরা পরবর্তীতে শিখবো অঙ্ক করার সময়, দু ঘরা নগদান বই করার সময় শিখবো। তিন ঘরা নগদান বই কি, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখি। এখন তিন ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বই সব সেম, একই রকম। শুধুমাত্র তিন ঘরা নগদান বই যখন করবেন তখন এখানে আরো একটা ঘর আসবে, সেটা হলো বাট্রার ঘর। মানে দেখেন যখন আমরা টাকা পাই তখন কিন্তু বাট্রা দিতে হয়, যখন টাকা পাই তখন বাট্রা দিতে হয়, আর যখন টাকা দেই তখন বাট্রা পাই। তাহলে দুপাশেই বাট্রার ঘর বসবে। ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা, এটা বাট্রার ঘর, এখানেও আসছে বাট্রার ঘর। এখন কথা হলো শুধু বাট্রা লিখবো না কি বাট্রা লিখবো, দুপাশে বাট্রা কিভাবে লিখবো? দেখেন এই যে ডেবিট পাশে যেটা লিখবেন সেটা হলো প্রদত্ত বাট্রা। কেন প্রদত্ত বাট্রা? আমরা যখন টাকা পাই, টাকা পাওয়ার সময় আমরা ছাড় দেই, বাট্রা দেই। ধরেন রহিমের কাছ থেকে 5,000 টাকা পাবো, রহিম টাকা দিচ্ছে, দেওয়ার সময় বলতেছে ভাই 100 টাকা ছাড় দেন, আমরা 100 টাকা ডিসকাউন্ট দিলাম, 4,900 নিলাম। তাহলে এই যে 100 টাকা আমাদের চলে যাচ্ছে না, এটা একটা খরচ না? তাহলে এটা কি প্রদত্ত বাট্রা। এই প্রদত্ত বাট্রা ডেবিট দিক হয়, আমরা জানি বাট্রা একটা ব্যয়, ব্যয় সবসময় কি হয়, ডেবিট হয়। নগদ টাকা প্রাপ্তি ডেবিট দিক হয়। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, যেহেতু প্রাপ্তি লিখছি নগদ টাকাও প্রাপ্তি ব্যাংকের প্রাপ্তি, বাট্রা প্রাপ্তি লিখবো না। নগদ টাকা প্রাপ্তি নগদ আসলে ডেবিট, ব্যাংকের টাকা প্রাপ্তি ব্যাংকে আসলে ডেবিট, কিন্তু বাট্রা প্রদান করলে সেটা কখনোই ডেবিট হয় না, এটা কি হবে, ক্রেডিট হবে। সরি, বাট্রা প্রদান করলে কখনোই ক্রেডিট হয় না, সেটা ডেবিট হয়। বাট্রা প্রদান, প্রদানটা কি হয়, ডেবিট হয়। কিন্তু বাট্রা প্রাপ্তি যদি আমরা লিখতে চাই এখানে, তাহলে সেটা হবে না, কারণ বাট্রা প্রাপ্তি একটা আয়, সেটা কি হয়, ক্রেডিট হয়। তো দেখেন এই যে আমরা ডেবিট পক্ষে লিখবো বাট্রা ঘরে প্রদত্ত বাট্রা, আর ক্রেডিট পক্ষে লিখবো বাট্রা ঘরে প্রাপ্ত বাট্রা, প্রাপ্ত বাট্রা। এই প্রাপ্ত একটা আয়, আয় হলে ক্রেডিট হয় যার কারণে ক্রেডিট করে। এই প্রদত্ত বাট্রা ব্যয়, ব্যয় হলে ডেবিট হয় যার কারণে ডেবিট করে, ডেবিট পক্ষে। তাহলে এই দেখেন নগদান বইয়ের যে শ্রেণী বিভাগ খুবই ইজি, আপনারা এক নজর দেখলেই পারবেন। এক ঘরা দু ঘরা নগদান বইয়ের শখ নিয়ে আজকে আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি এক ঘরা নগদান বই নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।